এই ম্যাচ নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে এবং আলোচনার সবচেয়ে বড় উপাদান হচ্ছে তিনজন ক্রিকেটারের ফেরা। সব যদি ঠিক থাকে তাহলে এই তিনজন ক্রিকেটার বাংলাদেশ 11-এ ফিরছেন, একই সাথে তারা দলভুক্তও হয়েছেন। সাকিব আল হাসান প্রায় 1 বছর পর জাতীয় দলের জার্সিতে টি-20 খেলবেন। সৌম্য সরকার ইনজুরি থেকে ব্যাক করেছেন, ওপেনিং এ বিশাল সমস্যা, সমাধান পাওয়া যাচ্ছে না। লিটন কুমার দাস অফ ফর্মে, সৌম্য সরকার কি করবেন? সবাই দেখার অপেক্ষায়, সৌম্য ফিরছেন দেখানোর জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের হয়ে সবশেষ টি-20 সিরিজে যিনি 12 ওভার বল করে রান দিয়েছিলেন 131, সেই তিনি আইপিএলে গিয়ে একদম বদলে গেলেন। যেদিন তিনি লাস্ট ম্যাচটা খেলে বাংলাদেশে আসলেন সেদিন পর্যন্ত পুরো আইপিএলেরই হাইয়েস্ট উইকেট টেকারদের একজন ছিলেন তিনি, যৌথভাবে শীর্ষে। মুস্তাফিজ ব্যাট করছেন। মজার ব্যাপার যেটা, যে সাকিব, মুস্তাফিজ, সৌম্য সরকার, দিস অল আর বিগ নেমস, কিন্তু এই বড় বড় নামগুলোর চেয়ে যারা ব্যাক করছেন, এই যে তিনজন ক্রিকেটারের কথা আমি বলছি, তাদের থেকে একজন ক্রিকেটার বাদ পড়ছেন। চতুর্থ টি-20-তে তার জায়গা একাদশে নেই, তাকে খেলানো হচ্ছে না। দলে রাখা হয়েছে, মানে প্রথম টি-20-র জন্য, প্রথম 3 টি-20-র জন্য যে দল দেওয়া হয়েছিল সেখানটায় তিনি ছিলেন। পরের 2 ম্যাচের জন্য দলে তিনি থাকবেন কি থাকবেন না, বা বাদ পড়া তার উচিত, এরকম যখন একটা আলোচনা বা বিতর্ক তৈরি হয়েছিল, ঠিক তখন সবাইকে চমকে দিয়ে ইমন বাদ পড়ার পরেও লিটন টিকে গেছেন স্কোয়াডে থাকা পর্যন্তই। 15 জনে টিকে যাওয়া লিটন 11 জনের দলে খেলছেন না। কি একটা অবস্থা! একদম নিশ্চিতভাবেই বলছি যে লিটনকে আজকের এই ম্যাচটাতে খেলানো হচ্ছে না। টিম ম্যানেজমেন্ট সেই ডিসিশনটা নিয়েছে। বাংলাদেশ দলে যে লিটন কুমার দাসকে কেন্দ্র করে ওপেনিং স্লটে অপর ব্যাটার কে হবে সেই পরিকল্পনা করা হয়েছিল এই সপ্তাহ 2 আগেও। সেই লিটন কুমার দাস এখন অন্য কেউ যদি খারাপ করে এবং যদি প্রয়োজন পড়ে তাহলে জাতীয় দলের হয়ে তিনি খেলতে নামবেন। তাহলে ওপেনিং এ কে? সৌম্য সরকার খেলছেন এবং সৌম্য সরকারের পার্টনার হওয়ার ক্ষেত্রে অনেকে আলোচনা করছেন নাজমুল শান্ত চলে আসতে পারে। সেটা যদি হয় যে নাজমুল শান্ত ওপেন করতে পারবে, তাহলে তো লিটন কুমার দাসকে 15 সদস্যের স্কোয়াডে রাখার দরকার ছিল না। যে নাজমুল শান্ত তো ওপেনার রয়েছেন, বিকল্প ওপেনার হিসেবে, এর বাইরে রয়েছেন তানজিদ তামিম এবং সৌম্য সরকার। সো নাজমুল শান্তর অপশন বা আলোচনাটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না, যৌক্তিক মনে হয় না, অমূলকই মনে হয়। তানজিদ তামিম এবং সৌম্য সরকার এই দুজনই ব্যাট করতে নামেন, দুজন বাঁহাতি ব্যাটার। এবং তানজিদ হাসান তামিম তিনি টানা 4র্থ ম্যাচে খেলতে নামবেন। এই ম্যাচে তার প্রতি প্রত্যাশা থাকবে। প্রথম ম্যাচে 47 বলে 67 কভার করার পরের 2 ম্যাচে কিন্তু তিনি শুধু ব্যর্থ হননি, স্ট্রাইক রেটে কিন্তু বিলো 100। সো এই ম্যাচটায়, 4র্থ ম্যাচটায় তার প্রতি একটা বড় ধরনের প্রত্যাশা থাকবে। সৌম্য সরকারের প্রতিও প্রত্যাশাটা স্কাই হাই। লিটন কুমার দাসের সাথে সৌম্য সরকারের মিল রয়েছে। গত 21টা টি-20 ইনিংসে তিনি একবারও 50 পেরোতে পারেন নাই। গত 10টা টি-20 ইনিংসে সৌম্য সরকারের হাইয়েস্ট রান 26। সো এই যখন সিচুয়েশন, তখন সৌম্য সরকারের উপর একটা প্রেশার থাকবেই। কারা কারা থাকছেন স্কোয়াডে সেই আলোচনা যদি করি, সাকিব আল হাসান তো অবশ্যই থাকছেন। আমি যদি শুরু থেকে বলার চেষ্টা করি, সেই জায়গাটায় সৌম্য এবং তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত নাম্বার 3, নাম্বার 4 এবং 5 এর শিফটিং হতে পারে সাকিব এবং তাওহিদ হৃদয়ের মধ্যে। তাদের কেউ একজন 4-এ, কেউ একজন 5-এ ব্যাট করবেন। 6 এবং 7-এ আমি যথারীতি জাকির মাহমুদুল্লাহকেই দেখি। এই জায়গাটা আসলে পরিবর্তন আনার বা পরিবর্তন করার কোনো যৌক্তিক কারণ নেই। মাহমুদুল্লাহ রিয়াদকে অনেকেই বলছেন বিশ্রাম দেওয়া হতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে রিয়াদকে আসলে বিশ্রাম দেওয়া হবে। কারণ বাংলাদেশ দলে যে রান টুকটাক ভাবে হয়েছিল লাস্ট ম্যাচে, বা এখন পর্যন্ত বাংলাদেশ যেসব ড্যামেজ কন্ট্রোল করেছিল বিভিন্ন সময়, সেগুলো কিন্তু তৌহিদ হৃদয়, জাকির আলী অনিক এবং মাহমুদুল্লাহ রিয়াদি করেছে। সো এরকম একজন ক্রিকেটারকে মিরপুরের ট্রিকি উইকেটে বসিয়ে রেখে আমি এক্সট্রা বোলার খেলানোর জন্য আসলে অপশন খুঁজবো, সেটা আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয়নি। সো আমি যে নেমস গুলো বললাম তাতে হচ্ছে 7টা স্পট ডান। 7টা স্পট ডান। তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, রিয়াদ এবং জাকের। বাকি থাকে আর 4টা। এবং এই 7টা স্পটের মধ্যে মজার ব্যাপার কি, যে আপনি সাকিব আল হাসানকে পেয়ে গেছেন, মানে একজন বোলার আপনি পেয়ে গেছেন যিনি 4 ওভারের কোটাটা খুব আরামসে পূরণ করতে পারবে। এর বাইরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার রয়েছেন, তারাও হাত ঘোরাতে পারে যদি প্রয়োজন পড়ে। অকেশনাল বোলার হিসেবে, পেস বোলার কিংবা স্পিনার হিসেবে তাদের দুজনকে ইউজ করা যেতে পারে। অন্তত 1-2 ওভার তো আপনি করাতেই পারবেন যদি সেটা চান, যদি সিচুয়েশন আপনার কন্ট্রোলে থাকে। বাকি 4টে স্পট নিয়ে খুব ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছে। মুস্তাফিজুর রহমান ফিরবেন বা থাকবেন, এটা নিয়ে তো আসলে কোনো ধরনের ডিবেটের সুযোগ নেই। মুস্তাফিজ যদি তার জায়গাটায় খেলেন, যদি সুযোগ নেই তিনি খেলবেন, তাহলে 8ম স্পটটাও ডান হয়ে গেল। 9ম, 10ম এবং 11তম, এই 3টা জায়গায় আমার কাছে যেটা মনে হয় অবশ্যই রিশাদকে খেলানো হবে। কারণ এই ক্রিকেটার
এবারে প্রিমিয়ার লিগটা একটু ডিফারেন্ট ছিল, এটা বাদ দিলে আসলে তাকে ম্যাচ প্র্যাকটিস করতে হয় জাতীয় দলের জার্সিতে খেলেই, কিছু করার নেই। বাংলাদেশের কালচার, বাংলাদেশের ক্রিকেট কালচারটা এভাবে পরিচালিত হয়। সো রিশাদ এবং মুস্তাফিজ দুজনের কথা আমি বলেই দিলাম, এবং এই দুজন আসার কারণে 9টা স্পটও হয়ে গেল। 10ম এবং 11তম জায়গায় আমি যতটুকু দেখি যে মোহাম্মদ সাইফুদ্দিনকে অবশ্যই খেলানো হবে, এবং তার সাথে তানজিম সাকিব। পেস ডিপার্টমেন্টে 3জন পেসার থাকছেন, মানে আমার যে হিসাব নিকাশ সেটাতে হচ্ছে তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন এবং মুস্তাফিজুর রহমান। তাসকিনকে ব্রেক মানে হচ্ছে বিশ্রাম, সত্যিকার অর্থে বিশ্রাম, মানে লিটন কুমার দাসকে দল থেকে একাদশ থেকে ছাঁটাই করার মতো হচ্ছে ব্যাপারটা না। তাসকিন আহমেদ হিজ ডুইং ফ্যাবুলাস, তাকে একটা বিশ্রাম দেওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করেছে বা করতেই পারে বা করা উচিত, যেমনটা মুস্তাফিজ বিশ্রামে ছিলেন আইপিএল এ পরে, সেটা সাপোর্টেবল। সো তাসকিন যদি বিশ্রামে থাকেন, শরীফুলেরও বিশ্রাম দরকার আছে, প্রচুর ওয়ার্কলোড নেন এই দুজন ছেলে, সেই জায়গাটায় তানজিম সাকিব, মুস্তাফিজ তো রয়েছেনই, এবং সাইফুদ্দিন, পেজে রেখে 3জন থাকবেন। সাকিব আল হাসান ওখানটায় রয়েছেন, বাঁহাতি অর্থোডক্স, এবং রিশাদ আমাদের লেগ স্পিনার। এর বাইরেও যদি আমি চাই অকেশনাল বোলার হিসেবে ইউজ করার জন্য রয়েছেন আমাদের সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তার মানে বাংলাদেশ দলের 3টা জায়গায় যে 3জন ক্রিকেটার ঢুকলেন, তাহলে বাদ পড়লেন কারা কারা? লিটন কুমার দাসের স্পটে সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, তিনি হচ্ছেন তাসকিন আহমেদ স্পটে, তাসকিনকে বিশ্রামে রাখা আমি মনে করি যে যৌক্তিক। আর আরেকটা স্পট যেটা, সেটা হচ্ছে তানভীর ইসলামের যে জায়গাটা, সেখানটায় হচ্ছে সাকিব আল হাসান। এখন এমনও হতে পারে যেহেতু মিরপুরে খেলা, বাংলাদেশ দল 3জন পেসার না খেলিয়ে 2জন পেসার খেলাতে পারে, এবং সেই 2জন পেসার যদি বাংলাদেশ খেলায় তাহলে সাইফুদ্দিনকে ড্রপ করা হতে পারে এবং তার জায়গায় তানভীর ইসলামকে সুযোগ দেওয়া হতে পারে। 2জন অর্থোডক্স, বাঁহাতি অর্থোডক্স, সাকিব এবং তানভীর, সাথে রিশাদ, এবং বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজের সাথে তানজিম সাকিব। কেন সাইফুদ্দিনকে ড্রপ করা হতে পারে, প্ল্যান বি যেটা হতে পারে, তার মূল কারণটাই হচ্ছে কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে তিনি চান বিশ্বকাপে 4র্থ পেসার হিসেবে তানজিম সাকিব যাক। সিলেকশন প্যানেলে যারা রয়েছেন, 3 ম্যাচে 7 উইকেট নিয়েছেন সাইফুদ্দিন, ইনজুরির পরে 19 মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করে অসাধারণ বল করেছেন। প্রত্যেকটা ম্যাচের শেষ ওভারটা তাকে দিয়েই করানো হয়েছে, সেই প্রেসার সিচুয়েশনটা তিনি হ্যান্ডেল করার চেষ্টা করেছেন। একটু খরুচে ছিলেন, স্লকে যারা বল করবেন তারা মার খাবেন, এটাই হচ্ছে নিয়তি, তিনিও মার খেয়েছেন, তার মানে এই না যে খুব খারাপ করেছেন। সো সাইফুদ্দিনের প্রতি সিলেকশন প্যানেলের সুদৃষ্টি থাকাটা খুবই যৌক্তিক, কোনো প্রিভিলেজ না। চন্দ্রিকা হাথুরু সিং সাইফুদ্দিনের পরিবর্তে, সাইফুদ্দিনকে তিনি খুব পছন্দ করছেন না, তিনি চান তানজিম সাকিবকে। তানজিম সাকিবকে যেহেতু চান, তানজিম সাকিবকে ম্যাচ খেলতে দিতে হবে। সাইফুদ্দিন এর আগে 3টা ম্যাচ খেলেছেন, তানজিম সাকিব কিন্তু সেই অর্থে ম্যাচ পাননি, একটা ম্যাচই খেলেছেন। সো ওই যুক্তিতে তানজিম সাকিব একাদশে টিকে যেতে পারে, সাইফুদ্দিনকে বিশ্রামও দেওয়া হতে পারে, যেহেতু সাইফুদ্দিন নিজেও ইনজুরি ফেরত। এই হচ্ছে হালচাল। লিটন কুমার দাস ফাইনালি বাদ পড়ছেন। লিটন কুমার দাস 15 সদস্যের স্কোয়াডে টিকে গেলেও 11 জনের মধ্যে লিটন কুমার দাসের জায়গা নেই, এবং লিটন কুমার দাস এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটীয় বাস্তবতায় অটোমেটিক চয়েস, অন্তত ওপেনিং স্লটে না। যদি কেউ খারাপ করে সৌম্য এবং তানজিদ তামিমের, তাহলে লিটন কুমার দাস সেই জায়গাটায় ব্যর্থতার রিপ্লেসমেন্ট হিসেবে যাবেন, আরেক ব্যর্থ ক্রিকেটার হিসেবে।